হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমি তোমাদের একটা সিম্পল সেন্টেন্সের বিউটিফুল স্ট্রাকচার দেখাবো। যে সিম্পল সেন্টেন্সের মধ্য দিয়ে তোমরা অনেক মিনিং প্রকাশ করতে পারবে। একদম এটা ইনফরমেটিভ, এবং যে সেন্টেন্স সাধারণতভাবে আমরা বলি না বলতে ইংলিশে বলি না। ইংলিশে তোমরা যে ধরনের সিম্পল সেন্টেন্স জানো তার থেকে এটা একটু আলাদা। এটা যে সেন্টেন্সটা ছোট হবে কিন্তু তার মধ্যে অনেক ইনফরমেশন থাকবে এবং সেটা তৈরি করা একদম সহজ। আমি সেই টেকনিকটা আজকে তোমাদেরকে দেখাবো যে এটা কত সহজে সেই সিম্পল সেন্টেন্সটা তৈরি করা যায়। এবং তাতে যদি এই ধরনের সিম্পল সেন্টেন্স তুমি ব্যবহার করো, সে লেখার ক্ষেত্রে হোক বা বলার ক্ষেত্রে হোক, তাহলে কিন্তু তোমার ইংলিশের গেট আপটাই বদলে যাবে একদম। যিনি তোমার ইংলিশটা শুনবেন বা পড়বেন, তোমার লেখা সম্পর্কে বা তোমার ইংলিশ সেন্টেন্স সম্পর্কে তার কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখাই সেই সেন্টেন্সটা কি। কিন্তু এই সেন্টেন্সটা আমি আগেই বলেছি যে এটা সেন্টেন্সটা কিন্তু তৈরি করা একদমই সহজ, একদম ভেরি ইজি টু মেক। তো সেটা কিভাবে তৈরি করা যায় এবং আমি শেষে ফর্মুলাও বলে দেবো যে এটা কিভাবে তৈরি করা যায়। আমি এখানে ফার্স্ট একটা সিম্পল সেন্টেন্স লিখছি। ধরে নাও সেন্টেন্সটা হলো হি উইল গো টু বুক ফেয়ার। এটা একটা সিম্পল সেন্টেন্স। হি উইল গো টু বুক ফেয়ার, সে বই মেলায় যাবে। সে বই মেলায় যাবে। আমি এখানে বাংলাটা লিখছি, সে বই মেলায় যাবে। এবার যারা সিম্পল সেন্টেন্স সম্পর্কে জানো, তবু আরেকবার বলে দিই এটা সিম্পল সেন্টেন্স কেন। কারণ সিম্পল সেন্টেন্স তাকেই বলে যে সেন্টেন্সের মধ্যে একটি ভার্ব থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। এই যে হি সাবজেক্ট আর এই যে উইল গো, উইলটা তো হেল্পিং ভার্ব আর গোটা হচ্ছে ভার্ব। এই গো বাদে দ্বিতীয় কোনো ভার্ব এর মধ্যে নেই, তাই এটা সিম্পল সেন্টেন্স। এবার আমি দেখাবো এই সিম্পল সেন্টেন্সটাকে কি করে আরো বেশি ইনফরমেটিভ করা যায়, মানে একে আরো বেশি সুন্দর করে আরো বেশি মিনিং এর মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। তোমরা হয়তো ভাবছো যে এর মধ্যে আমি আরো প্রিপোজিশন দেবো কিনা। না, আমি প্রিপোজিশন দেবো না। এটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবো কিনা, তাও আমি করবো না। যেখানে অলরেডি একটা প্রিপোজিশন আছে, এটা অন্যভাবে দেখাচ্ছি। এটা ধরো সে বই মেলায় যাবে, আমি এই সেন্টেন্সটাকে সামনের দিকে বাড়িয়ে দিচ্ছি। কিভাবে বাড়াচ্ছি দেখো। ধরে নাও আমি এখানে বললাম যে ভাত খেয়ে, ধরো বললাম যে ভাত খেয়ে সে বই মেলায় যাবে। এখানে লেখা আছে ভাত খেয়ে। ভাত খেয়ে, ভাত খেয়ে যেমন শুনতে ভালো লাগছে না, আমি একটু চেঞ্জ করে দিই। ভাত খেয়ে চেঞ্জ করে দিলাম যে ধরো স্কুল থেকে ফিরে, স্কুল থেকে ফিরে সে বই মেলায় যাবে। এখানে দেখো স্কুল থেকে ফিরে মানে ফিরে আসা, রিটার্ন, এখানে আরো একটা ভার্ব আছে। কিন্তু আমি কি করলাম, সে বই মেলায় যাবে, এই যে বই, সে বই মেলায় যাবে, এটা ছিল মূল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। তার আগে আরো একটা ভার্ব ফিরে আমি ঢুকিয়ে দিয়েছি এর মধ্যে, এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। স্কুল থেকে ফিরে সে বই মেলায় যাবে। বাংলাতে স্কুল থেকে ফিরে সে বই মেলায় যাবে, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, কারণ এখানে একটাই ভার্ব আছে। এখন তোমরা বলতে পারলে ফিরে কি, ফিরে অ্যাকচুয়ালি এই সেন্টেন্সের ভার্ব নয়। কেন? কারণ হচ্ছে এটা মেন ভার্ব হচ্ছে এখানে গো, ফিরে, ফেরা হচ্ছে রিটার্ন। ফেরা যদি রিটার্ন হয়, ফেরাটা যদি রিটার্ন, এর ইংলিশটা হচ্ছে রিটার্ন। ধরো খাওয়া, খাওয়া ইংলিশ হচ্ছে সবাই জানি আমরা, খাওয়া ইংলিশ হচ্ছে ইট। যাওয়া ইংলিশ কি, গো। এবার কেউ যদি বলে ফেরা নয় ফিরে, কি হবে? ফিরে। যাওয়া নয় গিয়ে, গিয়ে কি হবে? বা গিয়ে, বা এই যে খাওয়া, খেয়ে। অর্থাৎ ক্রিয়ার সাথে যখন আমরা একার যোগ করি তার ইংরেজিটা কি হবে সেইটা বুঝে নিলে হয়। কারণ এখানে যে ফিরে লিখেছি, ফেরা থেকে ফিরে। যদি এটা সাধু ভাষায় বলি তার বুঝতে সুবিধা হয়। ফেরা না বলে, মানে ফিরে আসা না বলে ফিরিয়া, বা খেয়ে না বলে খাইয়া, যাওয়া না বলে যাইয়া। অর্থাৎ আমরা যখন ক্রিয়ার সাথে একার বা ইয়া, খাইয়া, যাইয়া, উঠিয়া, পড়িয়া, বসিয়া এরকম যোগ করি, তখন তার ইংরেজিটা কি হয়। কারণ এই আমাকে ফিরে ইংরেজিটা এখানে বসাতে হবে ভাবটাকে। ফেরা যদি রিটার্ন হয় তাহলে ফিরে হবে রিটার্নিং, রিটার্নিং। ইট যদি খাওয়া হয়
তাহলে খেয়ে বা খাইয়া হবে ইটিং। এবার ইটিং, যাওয়া যদি গো হয় তাহলে গিয়ে হবে গোয়িং। অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব এরকম ভাবে আমরা একে বলা হয় অসমপিকা ক্রিয়া বা ইনকমপ্লিট ভার্ব, নন ফাইনাইট ভার্ব যাকে গ্রামারে বলা হয়। এটাকে সহজভাবে আমরা যখন কোথাও দেখব যে শুধু ভার্বের সাথে আইএনজি করা আছে, তাহলে বুঝতে হবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেই ভার্বের বাংলা অর্থ হয় খেয়ে, গিয়ে, হেঁটে, অর্থাৎ সেন্টেন্স ক্রিয়াটা কমপ্লিট হয় না। সেই ধরনের একটা ক্রিয়া এখানে দিয়েছি, স্কুল থেকে ফিরে। তাহলে স্কুল থেকে ফিরে, তাহলে ফিরে নিশ্চয়ই রিটার্নিং হবে। এবার রিটার্ন যেহেতু ভার্ব, ভার্ব যেমন অবজেক্ট বা তার পরে প্রিপজিশন নিতে পারে, এই ধরনের ভার্বগুলো, এই যে নন ফাইনাইট ভার্ব, এরাও কিন্তু পরে এভাবে অবজেক্ট নিতে পারে। তাহলে যদি বলি স্কুল থেকে ফিরে, তাহলে রিটার্নিং ফ্রম স্কুল। ধরো ভাত খেয়ে, এখানে শুধু লেখা আছে খাওয়া, খাওয়া ইংলিশ ইট, তাহলে ইটিং হচ্ছে খেয়ে। যদি বলি ভাত খেয়ে, তাহলে ইটিং রাইস। যদি বলি আম খেয়ে, ইটিং ম্যাঙ্গো। যদি বলি যে স্কুলে গিয়ে, তাহলে গোয়িং টু স্কুল। বাজারে গিয়ে, গোয়িং টু মার্কেট। মানে এরা নর্মাল ভার্বের মতো পরে প্রিপজিশন বা অন্য অবজেক্ট নিতে পারে। তাহলে যে মূল সেন্টেন্সটা আমি তৈরি করছিলাম, এখানে লেখা ছিল স্কুল থেকে ফিরে। স্কুল থেকে ফিরে, তাহলে এখানে কি লিখবো? রিটার্নিং। এবার এখানটা লিখতে হয় রিটার্নিং ফ্রম স্কুল। আমার এখানটা জায়গা নেই, হয়তো তোমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে। রিটার্নিং ফ্রম স্কুল, আর এখানটা তখন এই হিটা ছোট হাতের হয়ে যাবে, যেহেতু হিটা সেন্টেন্সের মধ্যে ঢুকে গেছে, তাহলে এখানটা হয়ে যাবে হিটা ছোট। তাহলে রিটার্নিং ফ্রম স্কুল হি উইল গো টু বুক ফেয়ার। এই ধরনের আরো সেন্টেন্স তৈরি করা যায়। এটা ধরো আর একটা উদাহরণ দিচ্ছি, যে ধরো বললাম সে মাঠে গিয়ে ফুটবল খেলবে। ভালো করে দেখো, সে মাঠে গিয়ে ফুটবল খেলবে। তাহলে হি উইল প্লে ফুটবল। এবার যদি মাঠে গিয়ে, তাহলে যাওয়া ইংলিশ গো, তাহলে মাঠে গিয়ে, তাহলে গোয়িং টু ফিল্ড। তাহলে এখানে যদি আমি লিখি গোয়িং টু ফিল্ড, হি উইল প্লে ফুটবল। এটা আমি একটা ধাপ দেখালাম যে সিম্পল সেন্টেন্সে কি হলো, আগে একটা ভার্ব ছিল প্লে, এর সাথে আমি দ্বিতীয় আর একটা ভার্ব ঢুকিয়ে দিয়েছি, কিন্তু তাদের সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য নষ্ট হয়নি। এভাবে আমি পরপর তিনটে ধাপ দেখাবো যে সিম্পল সেন্টেন্স সাধারণত এই যে হি উইল প্লে ফুটবল বা হি উইল গো টু বুক ফেয়ার বা অন্য যে কোনো সেন্টেন্স, আমি আরো অন্য সেন্টেন্স টাইপের অন্য টেন্সের উদাহরণ দিচ্ছি, যে এই ধরনের সেন্টেন্স তোমরা বলে থাকো বা এটা সবাই মোটামুটি প্রথমে শেখে। কিন্তু সিম্পল সেন্টেন্সটাকে খুব ইন্টারেস্টিং করতে হবে, তার প্যাটার্নটাকে চেঞ্জ করতে হবে। প্যাটার্নটাকে চেঞ্জ করা বলতে, যে যত স্টাইলিস্ট সিম্পল সেন্টেন্স বলতে পারবে, তার ইংলিশের ফান্ডাটা তত ইন্টারেস্টিং এবং ম্যাচিউরড হবে। কেউ যদি দেখে সে ভাববে, বা কেউ যদি শোনে সে ভাববে না এ ইংলিশ জানে, খুব সুন্দর ইংলিশ বলতে পারে। কিন্তু সারাক্ষণ যদি এই সিম্পল ছোট ছোট যদি আমি সিম্পল সেন্টেন্স বলি, তো কেমন একটা বাচ্চা বাচ্চা লাগে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে কি, যে ছোট ছোট সিম্পল সেন্টেন্স বলতে গেলে অনেক বেশি বলতে হয়, অথচ এটা শর্ট করে আমি এভাবে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে দিয়ে দুটো ইনফরমেশন দিলাম, কি গোয়িং টু ফিল্ড মানে মাঠে গিয়ে, না এর জন্য আলাদা একটা সিম্পল সেন্টেন্স বানাতে হতো। আর হি উইল প্লে ফুটবল, এটা কিন্তু আরো একটা বানাতে হতো। আমি আর একটা উদাহরণ দিচ্ছি। ধরো বললাম যে ছোট্ট সেন্টেন্স, শি ইজ অ্যাফ্রেড, সে ভীত। এটা একটা সিম্পল সেন্টেন্স, একটাই ভার্ব আছে, শি ইজ অ্যাফ্রেড। এবার যদি বলি সে একটা সাপ দেখে ভীত বা ভয় পেল, তখন কি হবে? এই যে সাপ দেখে, খেয়াল করতে হবে যে সে একটি, আমি যখন বাংলাটা ধরো যখন বলবো সে একটি সাপ দেখে ভয় পেল, তাহলে দেখতে হবে সে ভয় পেল, এটা হচ্ছে মূল সেন্টেন্স। সে ভয় পেল, এটা হচ্ছে মূল সেন্টেন্স, মূল সিম্পল সেন্টেন্স। তাহলে শি ইজ অ্যাফ্রেড।
এবার সাপ দেখে আমি কি করব, যে দেখে যেটা ক্রিয়া আছে, যে অসমাপ্ত ক্রিয়া, যে কোন ক্রিয়ার সাথে এরকম একার দেওয়া আছে, এ অন্তস্থ একার এরকম দেখে খেয়ে হেঁটে চলে আছে, বুঝতে পারবো ওই ক্রিয়াটা আইএনজি নেবে। এবং তাহলে ওই ক্রিয়া যদি আইএনজি নেয়, তাহলে দেখে হচ্ছে সি, তাহলে এখানে লিখতে হবে সিইং, এবং এটা ফার্স্ট আসবে, মনে রাখবে এটা ফার্স্ট, তাহলে বুঝতে সুবিধা হবে সিইং। এবার সি কি সি করেছে, একটি সাপ, তাহলে এখানটায় ঢুকবে আ স্নেক, আ স্নেক, তাহলে সিইং আ স্নেক শি ইজ অ্যাফ্রেড। এই সেন্টেন্সটাকে এইদিকেও বাড়ানো যাবে, আমি এইদিকে বাড়ানোর পদ্ধতিটা পরে দেখাচ্ছি, যেটা কত সহজে পরে বাড়িয়ে দেওয়া যায়। তাহলে এটাকে আমি আরো একটা উদাহরণ দিই তোমাদের যাতে করে বুঝতে সুবিধা হয়। আরো একটা উদাহরণ দিচ্ছি, ধরো বললাম যে তারা ধরো ব্যাংকে গিয়েছিল, তো এটা কি সিম্পল সেন্টেন্স, তাহলে কি হবে, দে ওয়েন্ট টু ব্যাংক, দে ওয়েন্ট টু ব্যাংক, এটা সিম্পল সেন্টেন্স। এবার যদি বলি যে তারা টাকা নিয়ে ব্যাংকে গিয়েছিল, দেখো আরেকটা ভার, টাকা নিয়ে আরেকটা ভার, তখন কি করব, নেওয়া মানে টেক, তাহলে নিশ্চয় টেকিং হবে। টেকিং মানি, তাহলে আগে চলে আসবে। যদি আমি বলি টাকা নিয়ে, তাহলে এখানে যদি বাংলায় আগে হতো টাকা নিয়ে তারা ব্যাংকে গিয়েছিল, তাহলে টাকা নিয়ে, তাহলে নেওয়া ভাগটা যেটা, এটা হচ্ছে ইনকমপ্লিট ভাগ বা নন ফাইনাইট ভাগ, এর সাথে আইএনজি হবে, তাহলে টেকিং মানি দে ওয়েন্ট টু ব্যাংক। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, কি খেয়াল রাখতে হবে, যে যেন এই যে টেক মানে টাকা নেওয়া, আর এদিকে ওয়েন্ট মানে যাওয়া, এই যে টেক নেওয়ার কাজটা যে করছে এবং ওয়েন্ট মানে যে যাচ্ছে, মানে যে সাবজেক্টের দ্বারা কাজটা সম্পাদন হচ্ছে, এই দুটো যেন একই ব্যক্তি হয়। এখানে ভালো করে দেখো, এই দে কিন্তু দুটো ভার্বের কাজ করেছে, দে ওয়েন্ট মানে তারা গিয়েছিল, টাকা কে নিয়েছিল, তারাই নিয়েছিল টাকা, অর্থাৎ দুটো ভার্বের কাজ কিন্তু একই কর্তাকে করতে হবে, আলাদা কর্তা হলে এভাবে হবে না, এটা অন্যভাবে করতে হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। যদি কর্তা আলাদা হয় তাহলে কি করে করব। এবার এই ক্ষেত্রে আমি স্টুডেন্ট যারা স্কুলে এইচএস বা 9-10 বা কলেজে যারা পড়ে, তাদের জন্য এটা কিভাবে পরীক্ষাতে আসে সেটা একটু বলে দিই। অ্যাকচুয়ালি এটা সিম্পল সেন্টেন্স, কিন্তু এটা এই প্রসেসটার নাম কি, এই যে টেকিং যেটা করলাম, এটাকে বলা হয় পার্টিসিপল, এটাকে বলা হয় পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল নামে পরিচিত, কিন্তু এক্সাক্ট নামটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কিভাবে পড়ে, অ্যাকচুয়ালি এখানে সেন্টেন্স ছিল দুটো, কি ছিল, এখানে লেখা ছিল দে টুক মানি, আরেকটা ছিল দে, এখানে অ্যান্ড দিতে পারো, নাও দিতে পারো, অ্যান্ড দে ওয়েন্ট টু ব্যাংক। এটা পরীক্ষাতে পড়ে জয়েন দ্য সেন্টেন্সেস ইনটু আ সিম্পল সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে সরল বাক্যে যুক্ত করো, তার প্রসেস হচ্ছে। অথবা ডাইরেকশন দিতে পারে যে জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে এইভাবে করতে হয়। এবার স্কুল কলেজে যেটা গ্রামারে পড়ে, সেটা তো অ্যাকচুয়ালি তার বাংলাতে অ্যাপ্লিকেশন হয় না, আজকের ক্লাসে বা আমরা এই ধরনের ক্লাসে তার বাংলাতে অ্যাপ্লিকেশনটা দেখাই, যে এইভাবে আমরা কিন্তু এই যে গ্রামারটা এভাবে আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা জানতে পারলাম যে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সেন্টেন্স তৈরি করতে কি খেয়াল করতে হবে, যে প্রথম যে কাজটা ঘটছে সেই কাজের সাথে আইএনজি, একটা জিনিস খেয়াল করো, লেখা আছে টাকা নিয়ে তারা ব্যাংকে গিয়েছিল, টাকা নিয়ে, তার প্রথম কাজ কোনটা, টাকাটা নেওয়া, ব্যাংকে যাওয়াটা তারপরে। এই ধরনের সেন্টেন্স তৈরি করতে গেলে যদি পার্টিসিপল করে বা প্রথম ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়, তাহলে মনে রাখতে হবে প্রথম যে কাজটি ঘটেছে তার সাথে আইএনজি যোগ হবে। তাহলে টাকা আগে নেবে নিশ্চয়ই, তাহলে টেকিং মানি, তারপরে ব্যাংকে গেল, তাহলে টেকিং মানি দে ওয়েন্ট টু ব্যাংক,
এটাকে খেয়াল করতে হবে। ধরো বললাম যে বন্ধুকে দেখে আমি আনন্দিত হলাম, বন্ধুকে দেখে আমি আনন্দিত হলাম, তাহলে দেখার কাজটা আগে হয়েছে, আনন্দটা পরে হয়েছে। তাহলে বন্ধুকে আগে দেখেছি, তাহলে দেখার সাথে কিন্তু আইএনজি যোগ হয়ে যাবে। তাহলে সিইং মাই ফ্রেন্ড আই ওয়াজ ভেরি হ্যাপি বা আই বিকেম ভেরি হ্যাপি। আবার ধরো নদীতে গিয়ে তারা মাছ ধরছিল, নদীতে গিয়ে তারা মাছ ধরছিল, তাহলে নদীতে গিয়ে মানে যাওয়া, তাহলে যাওয়াটা আগে। তাহলে গোয়িং টু দ্য রিভার, গোয়িং টু দ্য রিভার দে ওয়ার ক্যাচিং ফিশ। একদম ভেরি ইজি। এর আরো একটা স্টেপ আছে, স্টেপটা পরে দেখাচ্ছি। এটা যে কেউ করতে পারবে, শুধু দেখবে কোন ভার্বটা আগে হচ্ছে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবে। অ্যান্ড রিমেম্বার ইট, অলওয়েজ অ্যাড দ্য আইএনজি উইথ দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। তার মানে এখানে যত জায়গায় আইএনজি করেছি, এই যে টেকিং বা রিটার্নিং, এগুলো কিন্তু সব ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ একমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্মই আইএনজি নিতে পারে, মানে বেস ফর্ম যেটা, তার সাথে আইএনজি করতে হবে। তাহলে এটাই হচ্ছে এর নিয়ম। এবং আমি একটু আগে যে কথাটা বললাম যে এখানে শুধু খেয়াল রাখতে হয় যে দুটো কাজ যেন একই সাবজেক্ট দ্বারা হয়, দুটো ভার্বের কাজ। ওয়েন্ট যে করেছে, টেকও সেই করেছে, তার জন্য এই সেন্টেন্সটা এই প্যাটার্নে তৈরি করা যায়। এবার যদি এমন ঘটে যে দুটো সাবজেক্ট আলাদা, তাহলে কি হবে? হ্যাঁ, যে বললাম যে ধরো সূর্য বসে গেল, আমরা বাড়ি ফিরলাম, তো এটা দুটো কাজ দু রকম। বসে গেল কাজ, সূর্য বসে গেল তো নিজেই বসে গেল, তাহলে সেই কাজটা, বসে যাওয়ার কাজটা কে করছে? সূর্য। আর আমরা বাড়ি ফিরলাম, তাহলে ফেরার কাজটা করছি আমরা। তাহলে তখন কি হবে? তখন ব্যাপারটা প্রায় একই, একটু একদম সিম্পল ব্যাপার। আমি পরপর প্রসেসগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু মাথায় রাখলে কিন্তু আমরা এই ধরনের খুব সুন্দর সুন্দর আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি। এবং তাতে কি হবে, তোমার যে সেন্টেন্সের কোয়ালিটি এবং প্রতিটা সেন্টেন্সের মধ্যে একটা শ্রুতি মাধুর্য থাকে, যে সেন্টেন্স শুনলে, সেন্টেন্সের কোয়ালিটি শুনলে যে লিখছে বা বলছে তার প্রতি কিন্তু একটা রেসপেক্ট বেড়ে যায়। তো সেটা আমি দেখাচ্ছি যে এটা কিভাবে করা যায়। ধরো ধরো বললাম যে একটু পাল্টে দিন, ধরো সে বাড়িতে আসায়, মানে আসায় মানে আসার ফলে, সে বাড়িতে আসায় তার মেয়ে দৌড়ে গেল, ধরো দৌড়ে গেল। ভালো করে খেয়াল করো, আগে সেন্টেন্স থেকে এটা কিন্তু প্যাটার্ন আলাদা। সে বাড়িতে আসায়, তাহলে আসলো কে? সে। আর দৌড়ে গেল কে? মেয়ে। তাহলে এখানে কিন্তু দুটো ভার্ব আছে, কিন্তু দুটো ভার্বের সাবজেক্ট বা কর্তা কিন্তু আলাদা। তখন কি করবে? তখন একই নিয়মে হবে, শুধু সাবজেক্ট দুটো লিখতে হবে। কি? যে সে বাড়িতে আসায়, আগে যদি সে না থাকতো তাহলে আমি লিখতাম যে বাড়িতে আসায় তার মেয়ে দৌড়ে গেল, তখন যেন মনে হচ্ছে মেয়েটাই বাড়িতে এসেছে, সে আবার দৌড়ে গেল। তো যদি দেখি যে কাজটা যদি আলাদা, দুটো ক্রিয়ার কাজ দুজন আলাদা ব্যক্তির দ্বারা হচ্ছে, তখন ব্যক্তি দুটোকে তো লিখতে হবে, না এই ব্যক্তিটা বুঝবো কি করে আমি? তখন লিখতে হবে যে হি বাড়িতে আসায় মানে কামিং, হি কামিং হোম, তাহলে সে বাড়িতে আসায়। যদি আগে কি করেছিলাম, এই হিটা লিখিনি এখানে, কারণ দু জায়গাতে যেহেতু একই কর্তা ছিল বা সাবজেক্ট ছিল, এখানে যেহেতু আলাদা কর্তাটা লিখেছি, কারণ ওখানে আবার সাবজেক্ট তার মেয়ে বদলে যাবে। তাহলে হি কামিং হোম, এখানে লিখবো যে হিজ ডটার দৌড়ে গেল, ওয়েন্ট টু রানিং। এটা একটু ইংরেজিটা আলাদা হয়, ওয়েন্ট টু রানিং। এটা হয়েছে, এটা অন্য কারণে হয়েছে, এটা পরে একদিন দেখাবো। এটা অন্য কারণে হয়েছে, মানে দৌড়ে গেল আর কি, দৌড়ে গেল। শুধু ওয়েনটা মনে রাখো না, যে তার মেয়েটি গেল, ওয়েন টু রানিং। আচ্ছা, এই যে যেটা বললাম, তার মানে ঘটনাটা কি ঘটলো? তফাৎ হচ্ছে এই যে সেন্টেন্সের এখানে হিজ ডটার একটা সাবজেক্ট আর হি একটা আলাদা সাবজেক্ট। এটা যদি হয় তখন কিন্তু সাবজেক্ট দুটো লিখতে হবে, বাকি প্রথম ভার্বের সাথে যে কাজটা আগে হচ্ছে সেটা তার সাথে কিন্তু আইএনজি হবে। যে সে বাড়ি তো আগে এসলো, তাহলে বাড়ি আসার সাথে আইএনজি হবে। তাহলে হি কামিং হোম, তার মেয়েটি তার দিকে দৌড়ে গেল, তাহলে হিজ ডটার রানিং টু হিম বা ওয়াজ রানিং টু হিম বা র্যান টু হিম।
যে এটাকে একই নিয়ম, শুধু সাবজেক্টটা আলাদা। এটাকে আরেকটা ভাবে করা যায়। আর এটা একটা স্টেপ গেল। আচ্ছা, এটাকে কি বলে? যারা স্টুডেন্ট তাদেরও বলে যে এটাকে কি বলে। এর নাম হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলুট। নমিনেটিভ অ্যাবসোলুট। নমিনেটিভ মানে কর্তা, সাবজেক্ট। এর দুটো সাবজেক্ট আলাদা, এখানে হিজ ডটার আর হি আলাদা। নমিনেটিভ মানে সাবজেক্ট, অ্যাবসোলুট মানে ডিফারেন্ট, অর্থাৎ এর সাবজেক্টগুলো ডিফারেন্ট। একে বলা হয় নমিনেটিভ অ্যাবসোলুট। মানে এভাবে কিন্তু সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য তৈরি করা যায়। এর আরেকভাবে একই অর্থ প্রকাশের জন্য আরেকভাবে এটাকে প্রকাশ করা যায়। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগছে, এবং তোমরা এভাবে ব্যবহার করবে। ব্যবহার করলে তোমাদের সেন্টেন্সের প্যাটার্নই বদলে যাবে। আচ্ছা, ধরো বললাম অনেক টাকা পাওয়ায়, এই দেখো পাওয়ায় সে একটা বাড়ি বানালো। অনেক টাকা পাওয়ায় সে একটা বাড়ি বানালো। একটু আগে কি নিয়ম শেখালাম? অনেক টাকা পাওয়া, পাওয়া মানে গেট, তাই তো, বা রিসিভ, সহজ ইংরেজিতে ধরি তাহলে গেটিং। তাহলে গেটিং অনেক টাকা, মাচ মানি। তাহলে গেটিং মাচ মানি, সে একটা বাড়ি বানালো। তাহলে হি বা হি বাড়ি বানালো। বিল্ড, তাহলে বিল্ড হবে পাস্ট ফর্ম, BUILD, বিল্ড আ হাউস, বিল্ড আ হাউস। এটাকে ইচ্ছা করলে ওভাবে করা যায়। কি একটা করা যায়, গেটিং মাচ মানি হি বিল্ড এ হাউস। এভাবে না লিখে এখানে আমি লিখতে পারি যে হ্যাভিং। এবার এই গেটের পাস্ট পার্টিসিপল ফর্ম, গেট, গট, গট অথবা গটেন। ধরো আমি গট লিখলাম, তাহলে হ্যাভিং গট মাচ মানি। তারপরে ওই যে হি, যা আছে তাই সব একই, দুটোর মিনিং কিন্তু সেম, দুটোর মিনিং সেম। অর্থাৎ ইচ্ছে করলে যে ভার্বটার আগে শুধু আইএনজি দিচ্ছিলাম সেই ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যেতে হবে এবং তার আগে হ্যাভিং দিতে হবে। এর একটা, যারা স্টুডেন্ট বা একটু বেশি করে যারা খুব উৎসুক, যারা কৌতূহলী জানতে চাও, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। যখন শুধু আইএনজি যোগ করছি, যেমন এখানে লিখেছিলাম রিটার্নিং ফ্রম স্কুল, স্কুল থেকে ফিরে, এটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর এর নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট কেন? কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্ব যেন হ্যাভ হ্যাজ হয়, হেল্পিং ভার্ব হ্যাভ হ্যাজ হয়, এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এটা কিন্তু বলা হয় পারফেক্ট পার্টিসিপল। যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যখন প্রথমে আমরা অসমপিকা ক্রিয়া বলবো এবং লাস্টে একটা সমপিকা ক্রিয়া বলবো, সমপিকা ক্রিয়ার জন্য যেমন ভাবে সিম্পল সেন্টেন্স হয় সেটা হবে, শুধু প্রথম ভাগ যে অসমপিকা ক্রিয়াটা বলবো তার সাথে আইএনজি করে দেব। তাহলে আমরা এই ধরনের সেন্টেন্সকে তৈরি করতে পারবো। এবার এই সেন্টেন্সকে আমি, এটা তো বললাম যে একদম নিউ প্যাটার্ন, এই ধরনের সেন্টেন্স তোমরা ব্যবহার করা শুরু করো। এই সেন্টেন্সটা আমি কি করেছি? মূল সেন্টেন্সটা ছিল কি? যেমন এখানে হি বিল্ড এ হাউস, সে একটা বাড়ি তৈরি করলো। হি বিল্ড এ হাউস, এটা মূল সেন্টেন্স, তার সামনেটা বাড়িয়ে দিয়েছে। এবার দেখো আমি সেকেন্ড স্টেপে গিয়ে পেছন দিকে বাড়িয়ে দিচ্ছি। সেন্টেন্সকে পেছন দিকেও বাড়িয়ে দেওয়া যায়। এবং এখানে কোনো কিন্তু প্রিপজিশন দিয়ে বাড়াচ্ছি না। সেন্টেন্সগুলো কিন্তু আমি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করেও বাড়াচ্ছি না। আমি শুধু সিম্পল সেন্টেন্সের তার কোয়ালিটি ডেভেলপ করছি। সেটা কিভাবে, কত সহজে করা যায়, এটা হচ্ছে এই ধরনের সেন্টেন্স তৈরি করার আমার সেকেন্ড ধাপ। সেকেন্ড ধাপটাই শেষ, এবং লাস্ট তোমাদের জন্য আমি একটা ফর্মুলা বলে দেবো। ওই ফর্মুলাটা যদি মনে রাখো তাহলে কোনোদিন এই সেন্টেন্স ভুল হবে না। কাজে দেখতে থাকো। এরপরে এবার আমি সেন্টেন্সের পেছন দিকে কি করে বাড়ানো যায় দেখাচ্ছি। আগে দেখালাম প্রথম ধাপে ফার্স্টে বাড়লো সেন্টেন্সে। প্রথম ভার্বের জন্য কি করলাম? সেন্টেন্সের ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। এবার আমি সেন্টেন্সের শুরুতে এগুলো ধরো নেই আর, এবার আমি সেন্টেন্সের আমি শেষের দিকে বাড়িয়ে দেবো। শেষের দিকে দেখো কিভাবে বাড়াচ্ছি, সেটাও আরো ইন্টারেস্টিং। দেখো, ধরে যে ধরনের সেন্টেন্স, যে আগে যে ধরনের সেন্টেন্স বললাম তার আরো একটা উদাহরণ দিচ্ছি আমি। যে বললাম যে ধরো কামিং
টু মি, আমার কাছে এসে, একই ধরুন কামিং টু মি, মাই ফ্রেন্ড আস্কড, চাইলো, মাই ফ্রেন্ড আস্কড হেল্প, এটা তো আগের সেন্টেন্স। আমার কাছে এসে আমার বন্ধু সাহায্য চাইল। আচ্ছা, সাহায্য চাইলো, এবার এটা পরে বাড়াচ্ছি। দেখো, আগে তো আগে বাড়ানোর সিস্টেম আগে শিখে গেছে, এবার পরে বাড়িয়ে দিচ্ছি। কি করে? ধরো বললাম, এখানে সেন্টেন্সটা একটা ফুল স্টপটা তুলে দিলাম, হেল্প টু, ধরো পে করে দিলাম, পে হিজ লোন। কামিং টু মি, মাই ফ্রেন্ড আস্কড হেল্প টু পে হিজ লোন, অর্থাৎ তার লোন পে করার জন্য। এটার মানে কি দাঁড়ালো? তার লোন পে করার জন্য। আগের বাংলা কথা কি ছিল? আমার কাছে এসে, ভালো করে বুঝে নাও, সেন্টেন্সটা অনেক লম্বা। আমার কাছে এসে, তার জন্য এই যে ইংরেজিটা কামিং টু মি। আমার বন্ধু চাইলো, আমার বন্ধু সাহায্য চাইলো লোন পরিশোধ করতে বা পরিশোধের জন্য, লোন পরিশোধ বা শোধ, পরিশোধের জন্য। এই দেখো, এটা বাংলা। কি করেছি? আমার কাছে এসে, কামিং টু মি, আমার বন্ধু সাহায্য চাইলো, মাই ফ্রেন্ড আস্কড হেল্প, লোন পরিশোধের জন্য, টু পে হিজ লোন। তাহলে কি হলো? পরে যে ভাগটা আমি দিলাম তার আগে টু বসিয়ে দিয়েছি। অর্থাৎ এটাই হচ্ছে নিয়ম। যদি তুমি সেন্টেন্সের পরে যদি সিম্পল সেন্টেন্সটাকে যদি লেন্দি করতে চাও, তাহলে কিন্তু তোমাকে পরে টু দিতে হবে, পরে টু দিয়ে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু খেয়াল রাখতে হবে এই টুটা যেন বাংলাতে তে বা জন্য বা উদ্দেশ্য অর্থে হয়। কি এখানে মিলি নাও, যে আমার কাছে এসে আমার বন্ধু সাহায্য চাইলো লোন পরিশোধের জন্য, তাহলে টু এর মানে কি? জন্য। বা লোন পরিশোধ করতে, তাহলে টু এর মানে কি? তে। অথবা লোন পরিশোধ করার উদ্দেশ্যে, তাহলে এখানে টু এর মানে কি? উদ্দেশ্যে। অর্থাৎ টু এর মিনিংটা তে বা জন্য বা উদ্দেশ্যে হতে হবে। তাহলে কিন্তু এইভাবে আমরা যুক্ত করতে পারি। এখন যারা স্টুডেন্ট আছো বা যারা একটু কিউরিয়াস, তাদেরকে বলি এই টুটাকে কি বলে ইংলিশে? এই টুটাকে বলা হয় ইনফিনিটিভ। এর নাম হচ্ছে ইনফিনিটিভ। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে, এই যে প্রেজেন্ট ফর্ম, পেইড বলিনি, এই প্রেজেন্ট ফর্মের আগে টু বসিয়ে ব্যবহার করাকে ইনফিনিটিভ বলে। এটাও কিন্তু এক ধরনের অসমপিকা ক্রিয়া, মানে যে ক্রিয়া সমাপ্ত হয়নি। এই যে বললাম যে লোন পরিশোধ করতে, আমি যদি কাউকে বলি আমি তোকে দেখতে বলে আর কিছু বললাম না, সেন্টেন্সটা কমপ্লিট হয় না। তাহলে তে বলে সেন্টেন্স ইনকমপ্লিট থাকে, বা জন্য বলে ইনকমপ্লিট থাকে। তাহলে এটাও একটা ইনকমপ্লিট ভার্ব, কিন্তু এটা মূল সেন্টেন্সের পরে গিয়ে যুক্ত হয়। তাহলে আমি এই সেন্টেন্সটার মধ্যে দেখালাম যে একই সিম্পল সেন্টেন্স, যার মধ্যে আগে সিম্পল সেন্টেন্স ছিল একটি ভার্ব ছিল, সেখানে তিনটে ভার্ব ঢুকে গেছে, মানে আরো এক্সট্রা দুটো ঢুকেছে। অর্থাৎ এই যে মাই ফ্রেন্ড, আমি এখানে এইভাবে লিখছি মাই ফ্রেন্ড, এটা অন্য কালি দিয়ে তোমাদেরকে ডিনোট করছি, সুবিধা হবে। এইটা হচ্ছে কিন্তু এই যে মাই ফ্রেন্ড আস্কড হেল্প, এটা কিন্তু মেন সেন্টেন্স, মেন সিম্পল সেন্টেন্স। তার আগে একটা অসমপিকা ক্রিয়া দিয়েছি আর পরে একটা অসমপিকা ক্রিয়া দিয়েছি। তার মানে একটা সেন্টেন্স ইজ কনসিস্টেড অফ থ্রি ভার্বস। যে তিনটে ভার্ব দিয়ে সেন্টেন্সটা তৈরি হয়ে গেছে, মানে এই ধরনের সেন্টেন্স তাহলে কি হলো? যেটাকে বলতে আমার তিনটে সিম্পল সেন্টেন্স বানাতে হচ্ছিল, সেটাকে কিন্তু আমি একটা সিম্পল সেন্টেন্স দিয়ে বলে দিয়েছি, এবং তার একটা বিউটিফুল স্ট্রাকচার তৈরি হয়েছে। অত ব্যাপারটা খুব ইজি। ধরো আরো একটা উদাহরণ দিচ্ছি, এটাকে একটু মুছে নিই, নাহলে বোর্ডটা তোমরা ভালো করে বুঝতে পারবে না। দেখো এটা একটু মুছে নিই।
যে যদি এইভাবে আমরা টু ব্যবহার করি তাহলে আমরা আর কি কি ভাবে করতে পারি। দেখো আরো একটা উদাহরণ দিই, যত উদাহরণ দেবো তত তোমাদের পরিষ্কার হবে। আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো ধরো বললাম যে তাকে দেখে বাজারে গেলাম, ধরো মাছ কিনতে। দেখো তিনটে আছে ভার, তাকে দেখে একটা ভার, কিনতে একটা ভার, গেলাম একটা ভার। বুঝতে পারছো, বাজারে গেলাম, আচ্ছা আমি কথাটা উজ্জ্ব আছে, তাকে দেখে এখানে কথাটা হচ্ছে আমি, এখানে একটা আমি আছে, আমি বাজারে গেলাম মাছ কিনতে, তাহলে এটা আমি বাজারে গেলাম, এটা মেন সেন্টেন্স। তাহলে আই ওয়েন্ট টু মার্কেট, এটা মেন সেন্টেন্স, আই ওয়েন্ট টু মার্কেট। তার আগে কি একটা আইএনজি ভার্ব যুক্ত হয়েছে, পরে আবার একটা টু ভার্ব যুক্ত হয়ে গেছে, কারণ এই যে কিনতে তে আছে, তা টু দিতে হবে। তাহলে প্রথমে তাকে দেখে, তাহলে দেখে ভার্বটা কিন্তু আগে, তাকে কখন আগে লিখবে না, মানে ভার্বের অবজেক্ট এটা, এই দেখে ভার্বের অবজেক্ট হচ্ছে তাকে, কাজে এটাকে দেখেটা আগে। তাহলে সিইং তাকে, হিম বা হার তাকে দেখে, হয়তো বন্ধু বান্ধব কেউ হবে, বাড়িতে এসছে তাই। সিইং হার তাকে দেখে, আমি বাজারে গেলাম, তাহলে আই ওয়েন্ট টু মার্কেট, মাছ কিনতে, টু বাই ফিশ। দেখো বাজারে গেলাম মাছ কিনতে, সিইং হার আই ওয়েন্ট টু মার্কেট টু বাই ফিশ। তাহলে এবার তৈরি করা যায়। এবার আমি এই পার্টটা বাদ দিয়ে একটা ছোট করে এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আরো। ধরো বললাম যে হয়তো বললাম যে ভাত খেতে রান্নাঘরে যাচ্ছি, ভাত খেতে রান্নাঘরে যাচ্ছি, বা ভাত খেতে ডাইনিং হলে যাচ্ছি যদি বলি, তাহলে আই অ্যাম গোয়িং টু ডাইনিং হল, আমি ডাইনিং হলে যাচ্ছি। টু ইট রাইস, আই অ্যাম গোয়িং টু ডাইনিং হল টু ইট রাইস, মানে এটাকে কিন্তু আলাদা করেও বলা যায়। এই দেখো আলাদা করে বলা যায়, যে ধরো বললাম যে আই শ্যাল, আর উদাহরণ দিচ্ছি, আই শ্যাল জয়েন ইংলিশ ক্লাস টু লার্ন মোর, টু লার্ন মোর, আই শ্যাল জয়েন ইংলিশ ক্লাস, আমি ইংলিশ ক্লাসে জয়েন করব, টু লার্ন মোর আরো শিখতে। তার মানে এই সেন্টেন্সকে এই যে প্রথমে যে আইএনজিটা রাখতেই হবে এরকম কোনো মানে, এটা বাদ দিয়েও বলা যায়। আই শ্যাল জয়েন, আমি জয়েন করব ইংলিশ ক্লাসে, টু লার্ন মোর আরো বেশি শিখতে। এই যে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই ফিশ, এটা আলাদা করেই বলা যায়। আমি বাজারে গিয়েছিলাম মাছ কিনতে, হ্যাঁ স্কুলে গিয়েছিলাম হেড স্যারের সাথে দেখা করতে, ব্যাংকের থেকে টাকা তুললাম আরেকজনকে হেল্প করতে, তাহলে আই উইথড্রু মানি টু হেল্প আদার্স, আই উইথড্রু মানি টাকা তুললাম, টু হেল্প আদার্স অন্যকে সাহায্য করতে। তার মানে এটাকে রেখেও বলা যায়, টু যোগ করা যায়, আবার এই যে সিইং হার এটাকে থাকতেও পারে নাও থাকতে পারে, আমার প্রয়োজন বুঝে আমি বলবো যে পরের পার্টে টু যোগ করব কি করব না, এটাকে বলে ইনফিনিটিভ। তাহলে আজকে তোমরা যেটা শিখলে সেটা হচ্ছে কি সিম্পল ভার্ব, নর্মাল ট্রান্সলেশন তোমরা জানো। এই নর্মাল ট্রান্সলেশনের সাথে নর্মাল যে সিম্পল সেন্টেন্স, তার সাথে আমি প্রথমে যদি আইএনজি যুক্ত কোনো ভার্ব দিই তাহলেও আমার একটা সিম্পল সেন্টেন্স হচ্ছে, পরে আবার টু বাড়িয়ে দিয়ে টু দিয়ে আবার একটা ভার্ব দেওয়া যায়, তাতেও কিন্তু আবার অন্য সেন্টেন্স তৈরি হচ্ছে। সেন্টেন্স মানে হচ্ছে ভার্বের খেলা। তো এইভাবে কিন্তু সেন্টেন্স তৈরি করা যায়। আমি তোমাদেরকে দুটো সেন্টেন্স বাংলায় লিখে দিচ্ছি, তোমরা কে কতটা বুঝেছো এই দুটো সেন্টেন্স তোমরা আমাকে কমেন্ট বক্সে ইংরেজি করে পাঠাবে। যদি বা আরো কিছু যদি তোমাদের জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে লিখবে, আমি দুটো বাংলা সেন্টেন্স লিখে দিচ্ছি, তোমরা এবার দুটো বাংলা সেন্টেন্স তো আমাকে পাঠাবে। ধর বললাম ও সে
দিল্লি যাচ্ছে, সে দিল্লি যাচ্ছে মিটিংয়ে জয়েন্ট করতে। এটা ইংলিশ কথাটা বুঝে নিও, জয়েন্ট করতে, এটা একটা সেন্টেন্স। সে দিল্লি যাচ্ছে মিটিংয়ে জয়েন করতে, সে দিল্লি যাচ্ছে মিটিংয়ে জয়েন করতে, এটা একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স করবে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরটা করবে, ধরো বাঘ দেখে কাঠুরিয়া, বাঘ দেখে কাঠুরিয়া গাছে উঠলো প্রাণ বাঁচাতে। বাঘ দেখে কাঠুরিয়া গাছে উঠলো প্রাণ বাঁচাতে, এটাকে তোমরা ট্রান্সলেট করে, এই যা আমি নিয়ম দিয়েছি এই নিয়মের মধ্যেই আছে, তোমরা এটা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আশা করি এই আজকের ক্লাসে তোমরা ভীষণ ইন্টারেস্টিং ক্লাস, এবং এটা একটা নতুন ধরনের সেন্টেন্স তৈরি করার পদ্ধতি। এবং আমি সকলকে রিকোয়েস্ট করব, যারা স্টুডেন্ট আছো বা যারা রেসপেক্টেড সিনিয়র পার্সন আছো, যদি সকলের ক্ষতি না হয় তাহলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং যদি পরামর্শ থাকে বা যদি কিছু জানার থাকে, অবশ্যই ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। সকলের কাছে আমার এই কথাটা রইল। ওকে, থ্যাংক ইউ।